প্রিয় শিক্ষার্থী, এই করোনা ক্রান্তি লগ্নে এখনো যারা সুস্থ আছি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি নুর আলম শিকদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী আলমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। তো অনলাইন ক্লাসে তোমাদের ধারাবাহিকভাবে আমি ক্লাস নিয়ে যাচ্ছি। তো আজ এ পর্যায়ে তোমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে আলোচনা করব। প্রাথমিক ধারণার যে ক্লাসটা, এই ক্লাসটা যদি আমরা সঠিকভাবে বা ধীরে সুস্থে না শুনি তাহলে আমাদের সৃজনশীল পদ্ধতিতে অঙ্ক করা সম্ভব নয়। তো আর্থিক অবস্থার বিবরণী বা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর অঙ্ক করার পূর্বে অবশ্যই এই অধ্যায়ের খুঁটিনাটি জানতে হবে। হিসাব বিজ্ঞান নীতিমালা ছাড়াও যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী কোম্পানি আইন অনুসারে এটা প্রকাশ করা হয়ে থাকে। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর যে কোম্পানি আইন 1994 সালের, এই 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণীর পরিপূর্ণ উপস্থাপন করা হয়ে থাকে। তো আর্থিক অবস্থার বিবরণীর মূলত 5টি অংশ। প্রধান যে অংশটা হিসেবে বিবেচিত হয় সেটা 3টি অংশ, কিন্তু উপস্থাপনের দিক দিয়ে 5টি অংশ দেখানো হলেও প্রয়োগিক ক্ষেত্রে মূলত 3টি অংশকেই উপস্থাপন করা হয়। তো এখানে যে 5টি অংশ আছে, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী আর প্রয়োজনীয় টিকা। আমি আরেকবার বলি, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী ও প্রয়োজনীয় টিকা। নগদ প্রবাহ বিবরণী এবং প্রয়োজনীয় টিকাকে এই অধ্যায়ের পরিপূর্ণ অংশ হিসেবে বিবেচনা না করে এখানে মূলত 3টি অংশের আলোচনা করা হয়েছে, বা এই অধ্যায় রিলেটেড 3টি অংশকে প্রয়োগিক ক্ষেত্রে দেখানো হয়েছে। সেটা হচ্ছে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী। তো ধারাবাহিকভাবে আমি এই 3টা পার্টস নিয়ে আলোচনা করব। আয় বিবরণী এটা দুই ধরনের, এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী আর হচ্ছে বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী সরাসরি রাজস্ব আয় সমূহ থেকে রাজস্ব ব্যয় সমূহ বা মুনাফাজাতীয় আয় থেকে মুনাফাজাতীয় ব্যয় বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। রাজস্ব আয় সমূহের মধ্যে বা মুনাফাজাতীয় আয় সমূহের মধ্যে সেবা আয়, ভাড়া আয়, উপভাড়া, লভ্যাংশ প্রাপ্তি, বিনিয়োগের সুদ এগুলোকে বোঝানো হয়ে থাকে। আর মুনাফাজাতীয় ব্যয়ের মধ্যে বেতন, ভাড়া, বিজ্ঞাপন, বীমা, অবচয় ইত্যাদি। তো মূলত এখানে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর আলোচনাটা একটু দীর্ঘ। বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর ক্ষেত্রে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়। তো কথা হচ্ছে সেই বিক্রয়টা কিভাবে পাওয়া যাবে। রিয়া মিলে যে বিক্রয় থাকবে সেই বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা বাদ দিতে হবে, অলিখিত বিক্রয় থাকলে যোগ করতে হবে, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন থাকলে যোগ করতে হবে, যদি এই মুনাফাবিহীন পণ্য বিক্রয় থাকে তাহলে বাদ দিতে হবে, সব যোগ বিয়োগ করার পরে যদি ভ্যাট থাকে সেই ভ্যাটটা বাদ দিয়ে নিট বিক্রয় বের করতে হবে। এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী। তো কথা হচ্ছে যে এই নিট ক্রয় কিভাবে পাবো। একইভাবে নিট বিক্রয় যেভাবে বের করেছি, নিট ক্রয় বের করার সময় ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা এগুলো বাদ, অলিখিত ক্রয় থাকলে যোগ, অলিখিত ফেরত থাকলে বাদ, মুনাফাবিহীন পণ্য বিক্রয় ক্রয় থেকেও বাদ,
এরপরে আছে তোমার মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটাও ক্রয় থেকে বাদ যাবে। এই নিট বিক্রয় থেকে যে বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য নিট ক্রয় বের করলাম, এই নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে এবং সেই প্রারম্ভিক মজুদ নিট ক্রয় এবং প্রত্যক্ষ খরচ যোগ করলে এটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ বাদ দিলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তো এখানে প্রথম যে বললাম যে নিট বিক্রয়, এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি পেলাম? মোট লাভ বা মোট মুনাফা। এই মোট লাভ বা মোট মুনাফার সাথে পরোক্ষ পরিচালন আয় যোগ করতে হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে এই পরোক্ষ পরিচালন আয়গুলোকে ওই অপরিচালন আয়ের মধ্যে বিবেচনা করেছেন। তবে যেভাবেই করা হোক শর্ট নোট বা টিকা দেওয়া উচিত। পরোক্ষ পরিচালন আয়ের মধ্যে বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি এবং চালানি কারবারের লাভ দেখানো হয়েছে। এই মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয় মূলত দুই প্রকার, একটা হচ্ছে বিক্রয় ও বিতরণ ব্যয়, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়। বিক্রয় ও বিতরণ ব্যয়ের মধ্যে যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত, বিক্রয় পরিবহন, বিক্রয় কর্মীর বেতন বা কমিশন, তারপর বিজ্ঞাপন, অনুদায়ী পাওনা, ডেলিভারি খরচ, গুদাম রক্ষকের বেতন, এগুলো সাধারণত বিক্রয় সংক্রান্ত। এরপর আসি অফিস ও প্রশাসনিক ব্যয়। অফিস সংক্রান্ত যে ব্যয়গুলো আছে এটা অফিস ও প্রশাসনিক ব্যয়। তো বেতন, ভাড়া, বীমা, অবচয়, তো এই সম্পর্কে যখন কোনো কিছু উল্লেখ না থাকবে এটা সাধারণত অফিস ও পরিচালনা ব্যয় হিসাবে বিবেচিত হবে। তো বিক্রয় বিতরণ ব্যয় এবং অফিস ও প্রশাসনিক ব্যয়, এই দুই প্রকার ব্যয় একত্রে যোগ করে যে পরিচালন ব্যয় হলো, মোট লাভ থেকে এই পরিচালন ব্যয় বাদ দিলে আমি পরিচালন মুনাফা পাবো। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করব, অপরিচালন ব্যয় বাদ দিব। অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বাদ, এটা যোগ বিয়োগ করে হবে নিট মুনাফা। তো কথা হচ্ছে এই অপরিচালন আয় কোনগুলো, অপরিচালন ব্যয় কোনগুলো? অপরিচালন আয় হচ্ছে সুদ প্রাপ্তি, সেটা বিনিয়োগের সুদ, তারপর লভ্যাংশ প্রাপ্তি হতে পারে, উপভাড়া প্রাপ্তি হতে পারে, এগুলোকে বলা হয় অপরিচালন আয়ের উপাদান। অপরিচালন ব্যয়ের উপাদান হচ্ছে ঋণের সুদ, মূলধনের সুদ, চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি কারণে যে অপ্রত্যাশিত ক্ষতিগুলো হয়ে থাকে সেটাকে অপরিচালন ব্যয়ের আওতায় নিতে হবে। আমি এই বিশদ আয় বিবরণী বা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর যে উপাদান, মূল উপাদানগুলো আমি আর একবার একটু সামারাইজ করতে চাই। সেটা হচ্ছে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যাবে। আর এই বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুদ। এবার আসি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট মুনাফা পেলাম, এর সাথে পরোক্ষ পরিচালন আয় যোগ, তার থেকে পরিচালন ব্যয় বাদ। পরিচালন ব্যয় আবার দুই প্রকার, একটা অফিস ও প্রশাসনিক ব্যয় আর একটা বিক্রয় বিতরণ ব্যয়। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাওয়া যাবে। আর এই পরিচালন মুনাফা থেকে অপরিচালন ব্যয় বাদ দিব, অপরিচালন আয় যোগ করব, এর মাধ্যমে আমি নিট মুনাফা পেয়ে যাব। এবার আসি রক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত আয়ের বিবরণী। এটা মূলত ওই আর্থিক অবস্থার বিবরণীর যে মূল তিনটা অংশ, সেই তিনটা অংশের কোনো একটা অংশ নয়। তবে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আয় বিবরণী করার সাথে সাথে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী তৈরি করার পূর্বে এই রক্ষিত আয় বিবরণীটা করা হয়ে থাকে। অর্থাৎ কত টাকা বন্টনযোগ্য লাভ আমরা পেয়েছি, সেখান থেকে কতটুকু বন্টন করব এবং বন্টন করা শেষে আমাদের হাতে কতটুকু টাকা লাভের টাকা থেকে যাবে, সেটাই হচ্ছে রক্ষিত আয় বিবরণী। তো রক্ষিত আয় বিবরণীর
যে ছকটা সাধারণত থাকে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম ছক আছে। তো কাল্পনিক একটা ছকের ভিত্তিতে আমি রক্ষিত আয় বিবরণীটা এখানে উপস্থাপন করেছি। আশা করি এই ছকটা যদি কেউ অনুসরণ করে তাহলে এই রক্ষিত আয় বিবরণী করতে সুবিধা হবে। তো বিগত বছরের লাভ বা রক্ষিত আয়ের জের, চলতি বছরের লাভ বা নেট আয়, এরপর আছে আয়কর ফেরত, আয়কর সঞ্চিতি আর দাবিহীন লভ্যাংশ। এই পাঁচটা উপাদান আমার রক্ষিত আয়ের অংশের উপরের দিকে বা যোগের দিকে বা আয়ের দিকে যাবে। এখানে বলেছি যে বিগত বছরের লাভ বা রক্ষিত আয়ের জের, যেটা রিয়ামিলে দেওয়া থাকতে পারে। চলতি বছরের লাভ বা নেট আয়, এটা উদ্দীপকের ভিতরে দেওয়া থাকতে পারে, আবার সমন্বয় দেওয়া থাকতে পারে। আয়কর ফেরত, আয়কর সঞ্চিতি এগুলো রিয়ামিলে দেওয়া থাকবে, আর দাবিহীন লভ্যাংশ রিয়ামিলে দেওয়া থাকবে, কিন্তু এর যতটুকু সমন্বয় বলবে অবলম্বন করতে ততটুকু আমার এখানে আয়ের সাথে যোগ করতে হবে। এই পাঁচটা উপাদান যোগ করে হবে বন্টনযোগ্য আয়। এর থেকে বা আয়ের বন্টন হিসাবে যেগুলো সেগুলো বাদ যাবে। যত প্রকার লভ্যাংশ এখানে বলা হয়েছে দাবিহীন ব্যতীত, যেহেতু দাবিহীন লভ্যাংশ উপরে উপস্থাপন করা হয়েছে, এখানে বন্টনের মধ্যে আবার দাবিহীন লভ্যাংশ যেতে পারে না, এজন্য বলা হয়েছে যত প্রকার লভ্যাংশ দাবিহীন ব্যতীত। তারপর বলা হয়েছে যত প্রকার স্থানান্তর লাভের থেকে। লাভের থেকে যে স্থানান্তর গুলো হবে, যেমন নেট লাভের এত টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর, নেট লাভের এত টাকা কল্যাণ তহবিলে স্থানান্তর, প্রত্যেকটা কথা বলা হয়েছে নেট লাভের বা লাভের, সেই স্থানান্তর গুলো এখানে নিতে হবে। আর হচ্ছে আয়কর প্রদান। এখানে একটা বিষয় লক্ষণীয় আমাদের মনে রাখতে হবে যে এই যে আয়কর বা আয়কর সঞ্চিতি বা আয়কর প্রদান যে উপাদানগুলোই বলেছি, এটা সবই রিয়ামিলের মধ্যে দেওয়া থাকবে। তো আমরা সবাই লক্ষ্য করব যে আয়কর সম্পর্কে যদি সমন্বয় বলা থাকে, সমন্বয়ের আয়কর কখনোই আমি রক্ষিত আয় বিবরণীতে নিব না। এই রক্ষিত আয় বিবরণী করার সময় রিয়ামিলের মধ্যে আয়কর বা আয়কর ফেরত বা আয়কর সঞ্চিতি যাই থাক এগুলো নেব, কিন্তু সমন্বয় আয়কর সম্পর্কে বললে রক্ষিত আয় বিবরণীতে নিব না। তাহলে প্রশ্ন, স্যার এই সমন্বয়ের আয়কর বা আয়কর সঞ্চিতি বললে এটা কোথায় যাবে? সমন্বয় আয়কর বা আয়কর সঞ্চিতি সম্পর্কে কিছু বললে এটা আয় বিবরণীর ওই যে একটু আগে নিট আয় বলে আসছি, তখন এটার নাম হবে কর পূর্ব নিট আয়। এই কর পূর্ব নিট আয় থেকে আয়কর বাদ দিলে কর পরবর্তী নিট আয় পাওয়া যাবে। এবং এই সমন্বয়ের আয়করটা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের মধ্যে দেখাতে হবে। এইবার আসি আর্থিক অবস্থার বিবরণী। যেহেতু যৌথ মূলধনী কোম্পানির 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী তফসিল 11-তে আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি দায় উপস্থাপন করা হয়ে থাকে, আমরা চেষ্টা করব সে অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণীকে উপস্থাপন করার জন্য। তো এই আর্থিক অবস্থার বিবরণীর দুইটা অংশ, একটা হচ্ছে তোমার সম্পত্তি পক্ষ আর একটা হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী ও দায় পক্ষ। তো প্রথমে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী ও দায়, অর্থাৎ শেয়ার মূলধন ও দায়। এই শেয়ার মূলধন ও দায়ের সর্বপ্রথম অনুমোদিত মূলধন দেখাতে হবে, এরপর ইস্যু বিলি আদায়কৃত মূলধন, এরপর আসি সঞ্চিতি ও উদ্ধৃতের মধ্যে সঞ্চিতি ও উদ্ধৃত। সঞ্চিতি ও উদ্ধৃতের মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল বা শেয়ার অধিহার, এগুলো সঞ্চিতি ও উদ্ধৃতের মধ্যে দেখাতে হবে। এরপর আসি আমরা দীর্ঘমেয়াদী দায়, ঋণপত্র, ঋণ বা বন্ধকি ঋণ, এটা দীর্ঘমেয়াদী দায়। সর্বশেষ দায় পাশে চলতি দায় দেনা, পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, দাবিহীন লভ্যাংশ, আয়কর সঞ্চিতি সমন্বয়ের অংশ, এগুলো সবই হচ্ছে চলতি দায়ের মধ্যে দেখাতে হবে। তো দায় পাশে আমি যদি আরেকবার একটু রিপিট করি, প্রথমে শেয়ার মূলধন, তারপর আছে সঞ্চিতি উদ্ধৃত, এরপর আছে তোমার দীর্ঘমেয়াদী দায়, সর্বশেষ চলতি দায়। সম্পত্তি পাশে যেগুলো দেখাতে হবে, প্রথমে স্থায়ী সম্পত্তি, এরপর বিনিয়োগ, এরপর আসি চলতি সম্পত্তি, তারপর আছে অসমন্বয়কৃত ব্যয়। তো স্থায়ী সম্পত্তির মধ্যে সুনাম, দালান কোঠা, কলকবজা, আসবাবপত্র, ট্রেডমার্ক, ইজারা সম্পত্তি,
সাধারণত এগুলোই থাকে। বিনিয়োগ, সঞ্চয়পত্র বা সরাসরি বিনিয়োগ নামে থাকতে পারে, বা প্রতিরক্ষা সঞ্চয়পত্র, এগুলো একটা স্বতন্ত্র সম্পত্তি, এগুলো স্থায়ীও না আবার চলতিও না, এজন্য এদের নিজস্ব হেডলাইনে দেখাতে হয়। এরপর আসে চলতি সম্পত্তি। যে সম্পত্তিগুলো সাধারণত 1 বছর সময়কালের জন্য ব্যবহার করা হয়ে থাকে, এটা চলতি সম্পত্তি। দেনাদার, মজুত পণ্য, হাতে নগদ, ব্যাংক জমা, তারপর অগ্রিম কোনো খরচ, আয়ের কোনো বকেয়া, এগুলো হচ্ছে তোমার চলতি সম্পত্তির মধ্যে উপস্থাপন করতে হবে। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়। অসমন্বয়কৃত ব্যয় এটাকে কাল্পনিক বা অবাস্তব সম্পত্তি বলা হয়ে থাকে। প্রাথমিক খরচ, ঋণপত্রের অবহার, শেয়ার অবহার, বিলম্বিত বিজ্ঞাপন এবং সংরক্ষিত আয়ের ডেবিট উদ্ধৃত। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যেহেতু এই যৌথ মূলধনী কোম্পানির অঙ্ক করতে গেলে আমাদের সম্পূর্ণ জ্ঞান অর্জন না করতে পারলে আমরা আর্থিক অবস্থার বিবরণী করতে পারবো না। অতএব আমরা প্রথমে শিখলাম হচ্ছে এটার আয় বিবরণী, এরপর রক্ষিত আয় বিবরণী, এরপর আছে আর্থিক অবস্থার বিবরণী। মাঝে ছোট্ট একটা আলোচনার গ্যাপ হয়েছে, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। এক মালিকানা কারবারের মালিকানা সত্ত্ব বিবরণী এবং যৌথ মূলধনী কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী পৃথকতা আছে। এই মালিকানা সত্ত্ব বিবরণী আবার দুইভাবে করা যায়, একটা আছে উলম্ব পদ্ধতিতে আর একটা সমান্তরাল পদ্ধতিতে। আমাদের করার সুবিধার জন্য আমরা এই উলম্ব পদ্ধতিতে করব লম্বালম্বি ভাবে। সেটা হচ্ছে এখানে মালিকানা সত্ত্ব বিবরণীর উপাদানের মধ্যে শেয়ার মূলধন আর সঞ্চিত উদ্ধৃত যে উপাদানগুলো আছে এগুলো সম্পূর্ণ যোগ করলেই মালিকানা সত্ত্ব বিবরণী পাওয়া যাবে। আবার কেউ যদি চিন্তা করে না আমি সমান্তরাল ভাবে করব, অর্থাৎ শেয়ার মূলধন, এরপরে সঞ্চিত উদ্ধৃত, এই সঞ্চিত উদ্ধৃতের যে উপাদানটা আমরা পেয়ে থাকি, যে উপাদানগুলো বললাম, যে সঞ্চিত উদ্ধৃতের মধ্যে আবার এই যে রক্ষিত আয়ের জের, এটা না দেওয়া থাকলে কিভাবে বের করতে হয়, এটাই উলম্বভাবে না করে পাশাপাশি আমরা করতে পারি। যাই হোক, আগামী ক্লাসে তোমাদের আমি আর্থিক অবস্থার বিবরণীর সৃজনশীল পদ্ধতির অঙ্ক করাবো। আর এই অঙ্ক করাতে গিয়ে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে আরো ছোট ছোট উপাদানগুলো উপস্থাপন করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। তোমাদের সুন্দর জীবন কামনায় আজ এখানে শেষ করছি।